স্যার আমরা যেখান থেকে আসলে শুরু করতে চাই, ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় বলা হচ্ছে যে গণতন্ত্র বিষয়টা সীমিত হয়ে আসছে, সব কিছু অ্যালগোরিদমের মধ্যে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এটা বাংলাদেশের মানে গণতন্ত্রের জায়গায় কেমন প্রভাব ফেলতে পারে? কারণ আমরা তো জানি যে আমাদের এখানকার প্রযুক্তি বা সব কিছুতে আমরা অনেক পিছিয়ে আছি। না, এটা কেবল প্রযুক্তির ব্যাপার না, এটা ভয়ঙ্কর রকমের একটা প্রযুক্তি। এটা অনেক ভালো কাজ করতে পারবে, চিকিৎসার ক্ষেত্রে ভালো কাজ করছে, মানুষের সেবা দেনের ক্ষেত্রে ভালো কাজ করছে। কিন্তু যেটা মুশকিলের ব্যাপার, যে এটা তো কৃত্রিম ব্যাপার, এটা তো যন্ত্র, এবং এই যে যন্ত্রের যে আধিপত্য, এটা কিন্তু এখানে প্রতিষ্ঠিত হবে। এখন মানুষ একটা সৃষ্টিশীল প্রাণী, এবং মানুষের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তার হৃদয় আছে আর তার মস্তিষ্ক আছে, এবং এই দুইয়ের যে সংহতি, তার মধ্যে দিয়ে মানুষ মানুষ হয়ে ওঠে। আর এর মধ্যে যদি একটা বড় হয়ে ওঠে, কৃত্রিম বুদ্ধিমত্তা বড় হয়ে উঠলো, আর এদিকে আবার হৃদয়ের সঙ্গে তার বিচ্ছিন্নতা ঘটলো, সেটা অত্যন্ত বিপজ্জনক হবে। তো এই বিপজ্জনক জায়গাটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা তখন এই মানে যে মানুষের যে সৃষ্টিশীল বুদ্ধিমত্তা, সেইটার জায়গাটা দখল করে নেবে। মানুষ তখন কি করবে? মানুষ তখন তো আর দুটো জিনিস ঘটবে, একটা হচ্ছে অনেক লোক কাজ হারাবে, সেটাতে বেকারত্বের একটা ভয়াবহ উদাহরণ করলো। দ্বিতীয় যেটা করবে সেটা হচ্ছে যে যারা কাজের মধ্যেও আছে, তাদের কাজটা কিন্তু আর সৃষ্টিশীল কাজ থাকবে না। সৃষ্টিশীলতার উদ্ভাবনের কাজ, সৃষ্টিশীলতার কাজ এটা করবে যন্ত্র। তো যন্ত্র করে ফেলবে, তখন মানুষ আরও অলস হয়ে যাবে, এবং অলস হলে মানুষের মনের মধ্যে যে একটা মানুষের মতোই থাকবে না। যেমন ধরেন গৃহপালিত পশুর মতো হয়ে যাবে, যন্ত্র একটা যান্ত্রিক কর্তৃত্ব। মানুষ তখন যেমন আমরা এখন বেড়াল, কুকুর, পশু পাখিরা কি, মানুষের ভূমিকাটা ওই রকম হয়ে যেতে পারে। স্যার যেমন কালকে একটা ইন্টারভিউ করছিলাম, নম চমস্কি বলতেছিলেন যে এখন মূলত বামপন্থীদের জন্য আরো বেশি কাজ করার সুযোগ আসছে এই সময়। যেমন ধরেন অথবা ক্রিয়েটিভ পিপল যারা, তারা এখন হচ্ছে একটু অবসর সময় পাবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেশনের যে ব্যাপারগুলো, এগুলো চলে আসার কারণে। তো এটাকে আপনি আসলে এই দিকে আসলে আপনার না, মোটেই সত্য নয়। নম চমস্কি এটা বলেছেন, আপনাদের একটা আলোচনায় হচ্ছে রিসেন্ট হচ্ছে মানে ফিল্ম আকারে বের হয়েছে আর কি, পুরনো অনেক। না স্যার রিসেন্টলি সে বলতেছে যে অটোমেশনের সময় বামপন্থীদের জন্য আর মূলত নতুনভাবে হচ্ছে শ্রমবাজার, শ্রমিক, এদের নিয়ে ভাবতে হবে। মোটেই না, কেননা মালিকানা কার হাতে থাকবে? এই যে এই ইলন মাস্কের মালিকানা কেমন? তো ইলন মাস্ক তো সবচেয়ে বেশি বিনিয়োগ করছে এক্ষেত্রে। তো তারা কি সমাজতন্ত্র প্রচারের জন্য সুবিধা করে দেবে? মোটেই দেবে না, তারা অবরুদ্ধ করবে। এখন যেমন মিডিয়া পুঁজিবাদীদের হাতে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও পুঁজিবাদীদের হাতেই থাকবে, এটা তো কর্মীদের হাতে থাকবে না। আর ইন্টেলিজেন্স তো মালিকের মধ্যে পরিচালিত হবে, এবং তারপরে ইন্টেলিজেন্স নিজের কাজ যখন করবে, সে তো আর বামপন্থী হয়ে আচরণ করবে না, সে তো তার সুবিধা মতো কাজ করবে। এখন নতুন করে বামপন্থীদের মানে ভাবনার জায়গা আছে কিনা, মানে এআই বা এই যুগে এসে? না, এটা বামপন্থীদের যেটা করতে হবে, মিডিয়াকে ব্যবহার করতে হবে, মাল্টিমিডিয়াকে ব্যবহার করতে হবে, প্রচারের যত মাধ্যম আছে ব্যবহার করতে হবে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে প্রচার করা যাবে এটা ঠিক না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো মালিক তো ওইটা হতে পারবে না, অত বড় ওই যে ব্যবসা, ওটা তো একটা বিরাট ব্যাপার হবে। যারা এটা তৈরি করবে, যারা এটা বিক্রয় করবে, তারা তো পুঁজিবাদী, তারা তো এই বামপন্থীদের ক্রয়ের ক্ষমতার মধ্যেও থাকবে না, আর বামপন্থীদের কাছে বিক্রয়ও ওটা করবে না। নিয়ন্ত্রণ থাকবে ওই ঈদের হাতে, ওই পুঁজিবাদীদের হাতে। এই যে প্রযুক্তিগত বিশ্বায়ন বা এই যে এআই চলে আসছে, আপনি তো জাতীয়তাবাদ নিয়ে আমাদের মানে অনেক কিছু বলেছেন, সীমাবদ্ধতা, সম্ভাবনা, সব কিছু বলেছেন। এই এআই বিশ্বে নতুন করে আসলে নাগরিকত্ব, জাতীয়তাবাদ এগুলো নিয়ে নতুনভাবে ভাবনার সুযোগ আছে কি না? এআই তো কোনো ভাববে না এই সমস্ত বিষয়ে, যদি না
এআইকে এই বিষয়ে ভাবতে বলা হয়। তো এআইকে তো এই সমস্ত বিষয়ের প্রগতিশীল যে অংশ সেটা তো বলা হবে না, বরঞ্চ এআই ব্যবহৃত হতে পারে নিপীড়নের ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে যেমন এখনই ব্যবহৃত হচ্ছে, নিপীড়নের ক্ষেত্রেও ব্যবহৃত হবে, যে এআই এর মাধ্যমে সমস্ত তথ্য জানা থাকবে, মানুষের ব্যক্তিগত যে গোপনীয়তা, ব্যক্তিগত যে জীবন সেইটা সম্বন্ধে একটা তাদের জানা থাকবে, জেনে ফেলবে মালিকরা। এবং যেটা যে জর্জ অরওয়েলের যে লেখাতে 1984-এ যিনি যে ভয়ঙ্কর একটা যান্ত্রিক জীবন কল্পনা করেছিলেন, সব কিছু বিগ ব্রাদার নিয়ন্ত্রণ করছে অদৃশ্যভাবে, সেই রকম হয়ে যাবে, যে তথ্য সমস্ত রয়ে গেছে এবং কে কোথায় কি করছে না করছে সেইগুলো নিয়ন্ত্রণ করা যাবে, কেননা এগুলো জানা থাকবে এবং কেউ স্বাধীনতা খুব সংকুচিত হয়ে উঠবে। কাজেই এআই এর উপরে কোনো আশা করা মোটেই উচিত না। আমি মনে করি যে এআই একটা বিপজ্জনক বিষয় হয়ে দাঁড়াবে এবং মানুষের সভ্যতা, আমি এই কথাটা এই সুযোগে এই কথাটা বলে নিতে চাই যে এইটা আমাদের উপলব্ধির মধ্যে আসছে এবং আসা দরকার, যে ব্যক্তি মালিকানার যে যুগ সেটা শেষ হয়ে গেছে। ব্যক্তি মালিকানা ধাপে ধাপে এগুতে এগুতে চরম উৎকর্ষের জায়গায় পৌঁছে গেছে, এখন সামাজিক মালিকানায় যেতে হবে। এই সামাজিক মালিকানাটাই হচ্ছে সমস্যা। সামাজিক মালিকানা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এআই এর নিয়ন্ত্রণ সামাজিক মালিকানায় করবে, সে ব্যক্তি মালিকানা করবে না। মানে একজন মালিক বা দুজন মালিক তারা বসে বসে করতে পারবে না, মালিকানাটা সামাজিক করতে হবে। কাজে মূল জায়গাটা হচ্ছে সামাজিক মালিকানার প্রতিষ্ঠা, এবং সেই সামাজিক মালিকানা প্রতিষ্ঠার জন্য সামাজিক বিপ্লব দরকার হবে। এইটা এমনি এমনি হবে না, এটা রাজনৈতিক বিপ্লবের মধ্য দিয়ে হবে না, অভ্যুত্থানের মধ্য দিয়ে হবে না, এটা সামাজিক বিপ্লব, অর্থাৎ যে সামাজিক মালিকানা, ওইটাই হচ্ছে আসল কথা। সামাজিক বিপ্লবের মূল লক্ষ্য সামাজিক মালিকানা, যে মালিকানাটা কোনো ব্যক্তির থাকবে না এবং মালিকানাটা হবে গণতান্ত্রিক, অর্থাৎ সকলে মিলে ঠিক করবে, এবং ক্ষমতা কোনো এক জায়গায় থাকবে না, ক্ষমতা বিকেন্দ্রীকরণ ঘটবে। এবং বিকেন্দ্রীকরণের ক্ষমতার মানে হচ্ছে যে স্থানীয়রা তারাই নির্ধারণ করবে কি করা উচিত, মানে সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে হবে, উপরের এক জায়গায় হবে না। তো এইটাই হচ্ছে বিকেন্দ্রীকরণের জন্যই সামাজিক মালিকানা দরকার। স্যার এই যে স্যার এখনকার আমরা দেখছি একটা প্রশ্ন খুবই চলে আসছে যে আমাদের আসলে সংস্কৃতির মূল জায়গাটা কি, যেমন আমরা 5 আগস্টের পরে দেখছি যে নববর্ষ, পয়লা বৈশাখ, এই ধরনের নানান বিতর্ক সামনে চলে আসছে। এই ক্ষেত্রে স্যার আমার বয়স খুবই কম, আমাদের মতো যারা আমরা মানে পড়াশোনা শুরু করছি বা করব এই জায়গা থেকে, বা আমাদের একটা চেতনা গড়ে উঠবে, এই জায়গা থেকে আমরা আসলে এই কালচারাল বা সাংস্কৃতিক বোঝাপড়াটা কীভাবে করব? না, সংস্কৃতিটা কিন্তু মূল জিনিস। হ্যাঁ, সংস্কৃতি কিন্তু সভ্যতার চাইতে বড়। যে সভ্যতার পতন ঘটে কিন্তু তারপরেও সংস্কৃতি থাকে, ইতিহাসের মধ্যে থাকে, মানুষের চেতনার মধ্যে থাকে, নানান রকম প্রত্নতাত্ত্বিক বিষয়ের মধ্যে থাকে, সাহিত্যের মধ্যে থাকে। তো ওই যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাই গড়ে তোলা আমাদের দরকার। যে এই সংস্কৃতির সেই এবং এই আঘাতগুলো, এই যে পয়লা বৈশাখ এবং অন্যান্য এই যে ধর্মনিরপেক্ষ যে উদযাপনগুলো আছে, সেইগুলোকে যে সংকুচিত করা, সেইটা কিন্তু ওই বুর্জোয়ারাই করছে। এই বুর্জোয়ারাই অন্য ছদ্মবেশে, ধর্মীয় ছদ্মবেশে এইগুলো করছে, কেননা তারা যেটা চায় সেটা হচ্ছে যে একটা নিয়ন্ত্রিত সংস্কৃতি। এবং আমি একটা উদাহরণ দিই, যেমন আমাদের এখানে জনসংস্কৃতি আছে, হ্যাঁ, আবার একটা লোক সংস্কৃতিও আছে। তো এই যে জনসংস্কৃতি আর লোক সংস্কৃতির মধ্যে বিরাট পার্থক্য। আমরা লোক সংস্কৃতিকে খুব উৎসাহিত করা হয়, আমাদের দেশে ফোক কালচার, ফোক লোর, এইগুলোকে খুব উৎসাহিত করা হয়। ফোক, এদের সাথে জনসংস্কৃতির সাথে এর পার্থক্যটা এখানে যে জনসংস্কৃতি হচ্ছে সামগ্রিক, সকলের। যেমন ভাটিয়ালি গান, এইটা জনসংস্কৃতির অংশ না, এটাকে আমি বলবো লোক সংস্কৃতির অংশ। একজন লোক তার বিরহের কথা, দুঃখের কথা বলছে, কিন্তু যখন সারি গান হয়
নৌকা বাইতে বাইতে একসাথে গান গাইছে বা নৌকা বাইতের সময় গান গাইছে, তখন সেটা হচ্ছে একটা জনসংস্কৃতি, জনগণের সংস্কৃতি। আর এইটা হচ্ছে ভদ্রলোকদের বা কিছু লোকের বা বিপন্ন লোকের, যাই হোক ব্যক্তিরা। আর একটা ব্যাপার হচ্ছে যে লোক সংস্কৃতিতে ওই সংগ্রামটা নাই। একটা একলা একলা গান গাইছে, দুঃখের গান গাইছে বা ভালোবাসার গান গাইছে, কিন্তু জনসংস্কৃতি যদি যাকে আমরা বলবো, সেই সংস্কৃতিতে সংগ্রামটা আছে, মানুষের জীবনের সংগ্রাম, মানুষের সামগ্রিক সংগ্রাম, মানুষ সমাজ বদলের সংগ্রাম। যেমন গণসংগীতের মধ্যে আমরা কি পাবো? গণসংগীতের মধ্যে আমরা ওইটা পাই যে একটা সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা পাই, তাই না? আর যখন ওই সংস্কৃতি যখন ওই ব্র্যান্ডে চলে আসে, তখন ওইটা একটা বিচ্ছিন্ন কতগুলো লোকের উত্তেজনার ব্যাপারটা হয়। কাজে এইটা আমি মনে, সংস্কৃতির প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই সংস্কৃতির জায়গাটাতেই ধর্মনিরপেক্ষতা প্রয়োজন। কেননা ধর্ম হচ্ছে একটা ব্যক্তিগত ব্যাপার মানুষের, তো ধর্ম ব্যক্তিগত অনুশীলনের ব্যাপার। সেই ধর্মকে যদি আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিই এবং মনে করি যে এইটাই প্রতিষ্ঠা করাই লক্ষ্য, তাহলে তো হবে না, সেটা তো সামাজিক মালিকানার বিরুদ্ধে যাবে। শেষ প্রশ্ন করি স্যার, ধরুন ইউটিউব, টিকটক বা স্ট্রিমিং যে প্ল্যাটফর্মগুলো এখন তৈরি হয়েছে, যে আমরা বলি মিডিয়া, যেটা এই মিডিয়াতে দেখা যায় যে আর নাগরিকত্ব বা বর্ডার এই প্রশ্নগুলো আর থাকছে না, মানে আমি এখন গ্লোবাল নাগরিক হয়ে যাচ্ছি বা এরকম একটা। তো এইখানে দাঁড়িয়ে জাতীয়তাবাদ, নাগরিকত্ব, এই প্রশ্নগুলো আসলে কিভাবে মোকাবেলা করা যায় বা এই জন্যই তো যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে সংস্কৃতির চর্চা দরকার। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যেটা হয়েছে, এর তাৎপর্যটা কি? তাৎপর্যটা এটা হচ্ছে যে মাতৃভাষাগুলো বিপন্ন হচ্ছে, এবং মাতৃভাষা বিপন্ন হওয়া মানে সংস্কৃতি বিপন্ন হওয়া। তো এই যে সংস্কৃতির যে স্বাতন্ত্র্য, সেই স্বাতন্ত্র্যটা রক্ষা করা দরকার, এবং সেজন্যই সামাজিক মালিকানা দরকার। এবং আমি যে সামাজিক মালিকানার কথা বলছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে সেটা এক দেশের না, সেটা সারা পৃথিবীতে, এবং সেই প্রত্যেকটা দেশের এই জন্য সামাজিক বিপ্লব দরকার হবে। সামাজিক বিপ্লবের একটা সাংস্কৃতিক জায়গা থাকবে, যে সেই সাংস্কৃতিক প্রস্তুতি নিয়েই সামাজিক বিপ্লবটা হবে। এবং সেই সাংস্কৃতিক প্রস্তুতিটা হচ্ছে যে সকলে মিলে করছে, নাটক করছে, সকলে মিলে গান করছে, খেলাধুলা করছে, বিতর্ক করছে, বক্তৃতা শুনছে, চলচ্চিত্র দেখছে, যে সমষ্টিগত, একলা একলা না, এই যে সকলে মিলে যে কাজটা, ওই মিলনটাই হচ্ছে আসল জায়গা। ওই মিলনের জায়গাটা আজকে ভেঙে দেওয়া হয়েছে, এবং ব্যক্তিকে একেবারেই অসহায় করে একলা করে দেওয়া হয়েছে। দেখলি 5 জন লোক একসাথে বসে থাকে, কিন্তু 5 জনের হাতে 5টা মোবাইল, তারা প্রত্যেক কারোর সাথে কেউ কথা বলছে না, পাশের লোকটার সাথে তার কোনো যোগ নাই, কিন্তু সেই যন্ত্রের মধ্যে দিয়ে কার সাথে কার কি কথাবার্তা, ছায়ার সঙ্গে কথাবার্তা বলছে। মানবিক জায়গাটা থেকে সরে গিয়ে সে একটা অস্বাভাবিক কৃত্রিম জগতের মধ্যে বসবাস করছে। আর এই যে করোনা ভাইরাসের যে আক্রমণটা গেল, এইটা কিন্তু এই পুঁজিবাদেরই একটা চরম বাণী দিয়ে গেল। সেটা এই যে তুমি বাঁচতে হলে একলা থাকো, মানুষের সাথে হাত মেলাতে পারবে না, মানুষের সাথে দেখাশোনা করতে পারবে না, নিরাপদ থাকতে হলে তোমাকে গুহার মধ্যে থাকতে হবে। অর্থাৎ সেই আদিম গুহাতে প্রত্যাবর্তনের যে বার্তা, সেই বার্তাটাই এটা দিয়ে গেল। এবং আজকের পৃথিবীতে আমরা এই যে মোবাইল সংস্কৃতি বা ইন্টারনেটের সংস্কৃতির চর্চা করছি, তার মধ্যে দিয়ে কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে, পরস্পরের সাথে মানবিক সম্পর্কগুলো বিচ্ছিন্নতার মধ্যে পর্যবসিত হচ্ছে, এবং আমরা একাকী হয়ে যাচ্ছি। এবং একাকী হলেই কিন্তু হতাশা আসে, এবং হতাশায় কিন্তু আশ্রয় খোঁজে। আশ্রয় কোথায় পাবে? আশ্রয় পায় তখন ধর্মের কাছে। ধর্ম কিন্তু আশ্রয়ের জায়গা। এই তো ধর্ম কিন্তু এটা কোনো আধ্যাত্মিক বিষয় নয়, বা এইটা শাশ্বত কোনো বিষয় নয়, এটা দৈব কোনো বিষয় নয়। এটা হচ্ছে মানুষের তৈরি করেছে আশ্রয়ের জন্য, যে এই জায়গায় গেলে আমি আশ্রয় পাই। এবং একটা উদাহরণ খুব সুন্দরভাবে দেওয়া হয়, যেমন
স্বর্গের ধারণা, এই গরম দেশের স্বর্গ আর শীতের দেশের স্বর্গ একেবারেই আলাদা। এবং অনেক জায়গাতে যেমন এই লেখক বলেছেন যে এস্কিমোদের কাছে যে স্বর্গ হচ্ছে যেখানে শিল মাছ পাওয়া যাবে, শিল মাছ আছে, না পাওয়া গেলে ওইটা আমার কাছে গ্রহণযোগ্য না। আবার এইটা হচ্ছে যেখানে ওদের দেশে এস্কিমোদের কাছে গাভী বা ষাঁড় নেই, কাজে ওরা গাভী আর ষাঁড়কে পূজা করতে পারে না। আবার অনেক জায়গাতে বাঁশকে, বা আমাদের আদিবাসীদের মধ্যে বাঁশকে পূজা করা হয়, কারণ বাঁশ খুব উপযোগী। কাজে ধর্ম হচ্ছে একটা প্রয়োজন, সামাজিক প্রয়োজন থেকে তৈরি হয়েছে, এবং সেই প্রয়োজনটা মানুষ এটা আশ্রয়ের জন্য মানুষকে আশ্রয় দিচ্ছে। স্যার আরেকটা প্রশ্ন মাথায় ঘুরছে, এটা হচ্ছে স্যার আমরা কি এই যে এআই এর মধ্যে কোনো ইতিবাচক বা সম্ভাবনার জায়গা দেখতে পাবো না, মানে প্রযুক্তি? না, আমি ইতিবাচক মূল আমার বক্তব্যটা হচ্ছে এটা মালিকানা ঠিক করতে হবে। এআই এর মালিকানা কে হবে? এটা কি ব্যক্তি হবে না সমাজ হবে? এটা কি সামাজিক মালিকানা থাকবে নাকি ব্যক্তি মালিকানায় থাকবে? সামাজিক মালিকানায় থাকলে এর ব্যবহার একরকম হবে, ব্যক্তি মালিকানায় থাকলে আরেক রকম হবে। ব্যক্তি মালিকানার অসুবিধাটা কি? ব্যক্তি মালিকানার অসুবিধাটা হচ্ছে যে সে মালিকানাটা মুনাফার জন্য করে, ব্যক্তির মুনাফা, এবং ব্যক্তির মুনাফা করতে গেলেই ওর যেটা ঘটে সেটা হচ্ছে যে বৈষম্য বাড়ে, সেটা করতে হচ্ছে বিচ্ছিন্নতা বাড়ে। তো ওই ব্যক্তি মালিকানাটাই হচ্ছে সংকট। এই যে প্রযুক্তির ব্যক্তি মালিকানা ভয়ঙ্কর দাঁড়াবে, কেননা এই যে ডোনাল্ড ট্রাম্প এখন ভেনিজুয়েলাতে যুদ্ধ করতে যাচ্ছিল, তো ওইখানে যুদ্ধ করতে ভেনিজুয়েলা তো অত সামর্থ্য নেই, তারা তো পারবে না। তো ভীষণ একটা ব্যাপার হতো। তারপরে তার আবার মনে হলো যে না, এখন করা যাবে না, ব্যাস তার ইচ্ছার উপর নির্ভর করছে। এটা তো ভয়ঙ্কর বিষয়, তাই না? এখন নেতানিয়াহুর ইচ্ছার উপরে নির্ভর করছে ফিলিস্তিনিরা তাদের বাসভূমিতে থাকতে পারবে কি থাকতে পারবে না। তো এইটা তো নিরাপত্তা দিচ্ছে না, এবং এই ফিলিস্তিনিদের এখন তাদের আবার ধর্মের দিকে যেতে হবে, তাদের ধর্ম বিশ্বাসকে প্রবল করতে হচ্ছে। তাদের যে আন্দোলন সেটা ধর্ম রক্ষার আন্দোলনে